হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার যাচ্ছে। আচ্ছা, আমার ফোনে আসলে নেটওয়ার্ক পাচ্ছেন না, তো কিভাবে যে আসলে কানেক্ট করে কথা বলবো সেটা বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, ফাইনালি এটা কাজ করছে আর কি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। তো আমরা স্কেজুলিং করতেছিলাম। তো এটার ব্যাচ স্কেজুলিং অ্যালগোরিদম গুলো আমরা দেখছিলাম আর কি। এখানে এসে আমরা শেষ করছিলাম। প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট। তো এখানে এসে আমরা ব্যাচ স্কেজুলিং শেষ করছিলাম এবং আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে যদি এরকম হয় যে একটা কাজ হতে 10 সেকেন্ড সময় লাগবে, তো অন্যান্য প্রসেস গুলো 2 সেকেন্ড পর পর আমাদের কাছে আসতেছে, এরকম যদি হতে থাকে তাহলে ওই 10 সেকেন্ড লাগবে যেই প্রসেসটা সেটা কখনোই শেষ হবে না। এটা হচ্ছে প্রিএমটিভ শর্টেস্ট জব ফার্স্ট এর একটা অসুবিধা। এই তো আমরা আজকে নতুন টাইপের কিছু অ্যালগোরিদম দেখবো। এইগুলি হচ্ছে যে স্কেজুলিং অ্যালগোরিদম ইন ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস। ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমের মাঝে স্কেজুলিং অ্যালগোরিদম গুলা কিভাবে কাজ করে। তো এটার এক্সাম্পল গুলো হচ্ছে বেসিক্যালি সার্ভার। ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম মানে হচ্ছে যে তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। যেমন ধরো তুমি যখন লিনাক্সে লগ ইন করো, তোমার সামনে একটা টার্মিনাল থাকে, তুমি ওখানে কিছু একটা লেখো, সে তারপরে তোমাকে কিছু আউটপুট দেয়, তারপর তুমি আবার একটা কমান্ড দাও, সে আবার আউটপুট দেয়। ঠিক আছে, এটা একটা ইন্টারেক্টিভ সিস্টেম। সেটা আমরা যে উইন্ডোজ ইউজ করি সেরকম হইতে পারে, কিন্তু আহ, এখন আসলে আমরা বেসিক্যালি চিন্তা করতেছি সার্ভার, কমান্ড লাইন টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে, তো মানে পার্সোনাল কম্পিউটার না। তো তো তোমার সামনে গুই আছে, ক্লিক করতেছো, এটা অবশ্যই একটা ইন্টারেক্টিভ সিস্টেম, কিন্তু আমরা আর কি অন্য একটা স্কেলে চিন্তা করতেছি আর কি। ঠিক আছে, সার্ভারের মধ্যে অনেকগুলা সকেট আছে, অনেকগুলা কানেকশন ওপেন করা যায়, অনেকগুলা ক্লায়েন্ট ওখানে আমাদের সঙ্গে হইছে, কানেক্টেড হইছে। তো ক্লায়েন্ট গুলা সার্ভারের সঙ্গে কমিউনিকেট করে, ওকে বলে কিছু একটা করে দাও, সার্ভার কিছু একটা করে তাকে একটা রেসপন্স জানায়। ঠিক আছে, এটা একটা ইন্টারেক্টিভ সিস্টেম হতে পারে। আর ধরো উইন্ডোজ একটা বড় কম্পিউটার আছে, এখানে মাল্টিপল ইউজার একসাথে লগ ইন করলো। ঠিক আছে, মাল্টিপল ইউজার অনেকগুলো টার্মিনাল থেকে একসাথে লগ ইন করলো, সেটা মানে উইন্ডোজ হইতে পারে, ইউনিক্স হইতে পারে। তো আমরা ট্র্যাডিশনালি আমাদের যে কম্পিউটার গুলো ব্যবহার করি সেইটা বোঝানো হচ্ছে না আর কি। ঠিক আছে, সেটা ইন্টারেক্টিভ অবশ্যই। তুমি মাউস দিয়ে ক্লিক করতেছো, সে কিছু একটা করতেছে, করে আউটপুট দেখাচ্ছে, এটা অবশ্যই ইন্টারেক্টিভ সিস্টেম, কিন্তু পার্সোনাল কম্পিউটার গুলা আমরা ভাবতেছি না আর কি। ঠিক আছে, মাল্টিপল ইউজার লগ ইন করতে পারে এরকম একটা সিস্টেম, অথবা মাল্টিপল ক্লায়েন্টকে সার্ভ করে এরকম সার্ভার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্টারেক্টিভ সিস্টেম। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকগুলো ক্লায়েন্ট হোক বা অনেকগুলো ইউজার হোক, মানে আমাদের আর কি ক্রাইটেরিয়াটা হচ্ছে যে রেসপন্স টাইম আমরা মিনিমাইজ করতে চাই। ঠিক আছে, মিনিমাইজ করতে চাই হচ্ছে আমরা রেসপন্স টাইম, আউটপুট টাইম না। তো আউটপুট আসার টাইমটা কি, যেটা হচ্ছে আমরা আগে ক্যালকুলেট করছিলাম টার্ন অ্যারাউন্ড টাইম, যে একদম আহ শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এখন হচ্ছে যে একটু আউটপুট আসলেই হইলো আর কি। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আউটপুট আসলেই হইলো। আচ্ছা, তো এইখানে যে অ্যালগোরিদম গুলো বেসিক্যালি ইউজ করা হয় এইগুলি হচ্ছে ছোট ছোট টাইমের ইউনিটে ভাগ করে ফেলি আমরা। এইগুলিকে বলি হচ্ছে আমরা কোয়ান্টাম, বুঝছো? এগুলিকে বলি আমরা টাইম কোয়ান্টাম। মনে করো যে 1 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড বা 15 মিলি সেকেন্ড। তো ধরো যে তোমার টাইম কোয়ান্টাম হচ্ছে 20 মিলি সেকেন্ড, তো তুমি কি করবা, 20 মিলি সেকেন্ড পর পর আহ, তোমার সামনে যে প্রসেস গুলো আছে সেগুলোর মাঝে সুইচ করবা। ঠিক আছে, 20 মিলি সেকেন্ড পর পর
তুমি প্রসেস গুলা সুইচ করবা, 20 মিলি সেকেন্ড পর পর আমাদের ডিসিশন হবে যে আচ্ছা আমরা কি ইয়ে করব, আহ একটা প্রসেস থেকে অন্য প্রসেসে যাব নাকি যাব না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো এই কোয়ান্টাম ব্যাপারটা কি, এটা আসলে ইয়ে হয়ে যাবে, আশা করি পরের স্লাইডে পরিষ্কার হয়ে যাবে। একটু ধৈর্য ধরে বসতেছি আমরা। তো স্কেডিউলিং ডিসিশন গুলো প্রতি কোয়ান্টামে আর কি আমরা নিই। আমরা একটা অ্যালগোরিদম যদি দেখি তাহলে আসলে পরিষ্কার হবে। এটার নাম হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। ঠিক আছে? এইটা হচ্ছে ওল্ডেস্ট এবং ব্যবহার করা হয় এরকম। ঠিক আছে? সো রাউন্ড রবিন ব্যাপারটা কি, রাউন্ড রবিন ব্যাপারটা হচ্ছে ঘুরায় ফিরায় সবাইকে দেওয়া হবে আর কি। ঠিক আছে? তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ এ তে খেয়াল করো, এ ছবিটার দিকে যদি খেয়াল করি আমরা, তো আমাদের সামনে অনেকগুলা প্রসেস আছে, এ বি সি ডি এফ জি এইচ, এরকম। সি অবশ্য নাই, বি এফ ডি জি এ, এগুলি হচ্ছে আমাদের সামনে প্রসেস। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হইলো যে তুমি তাদেরকে ঘুরায় ঘুরায় সবাইকেই কাজ করতে দিবা। ঠিক আছে? তো তুমি কি করলে, বি যে প্রসেসটা আছে, বি প্রসেসটাকে নিয়ে কাজ করতে দিবা, ধরা যাক। তো বি প্রসেসটা কিছু দূর কাজ করলো, ম্যাক্সিমাম একটা টাইম গেল, যাওয়ার পরে তুমি বি কে বন্ধ করে দিবা, বি কে বন্ধ করে দিয়ে এফ এর কাছে চলে যাবা। এরপরে এফ কে তুমি চালাইতে দিলা, এফ ম্যাক্সিমাম কিছু দূর কাজ করলো, তারপর এফ কে বন্ধ করে দিয়ে ডি এর কাছে চলে গেল, ডি কে রান করতে দিলা, এরকম আর কি। ঠিক আছে? তো বি যে তুমি রান করে, বি এর রানিংটা যে বন্ধ করে এফ এর কাছে চলে গেলাম আমরা, তো বি কি করব, বি কে তো ফেলে দেওয়া যাবে না, ওর কাজটা তো শেষ হয় নাই। এই যে কারণে বি কে আর কি আবার লাস্ট এড করে দেওয়া হয়েছে। কাজেই এটা আর কি একটা কিউ, এ আর বি দুইটা হচ্ছে দুইটা ভিন্ন সময়ে আমাদের সামনে প্রসেস গুলার যে কিউ আমরা মেনটেন করি, সেই কিউ এর অবস্থা আর কি। ঠিক আছে? এই, তো এটা হচ্ছে রাউন্ড রবিন। এবং মানে আমরা একটা এক্সাম্পল যদি দেখি রাউন্ড রবিনের, সেটা হচ্ছে এরকম। এটা ইমপ্লিমেন্টেশনটাতে পরে আসতেছি, এক্সাম্পল দেখলে আগে পরিষ্কার হবে। সেটা হচ্ছে এখানে দেখো চারটা প্রসেস আছে, প্রসেস 1 2 3 4। ওদের রানিং টাইম হচ্ছে 53 17 68 24। ঠিক আছে? এইরকম সবগুলো প্রসেসই 0তম সময় আমাদের কাছে আসছে। ঠিক আছে? এই, তো 1 2 3 4 আমাদের সামনে আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে তাদেরকে ঘুরে ঘুরে রান করতে থাকবো আর কি। ঠিক আছে? আমাদের টাইম কোয়ান্টাম হচ্ছে 20, কোয়ান্টাম হচ্ছে 20। তো আমরা 20 মিলি সেকেন্ড ধরে ধরে এক একজনকে রান করবো আর কি। ঠিক আছে? তো তাহলে দেখো, এখানে এই এই জায়গাতে খেয়াল করো, প্রসেস ওয়ান যে প্রসেসটা আছে সেই প্রসেসটা 0 থেকে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত রান করলো। তো এরপরে প্রসেস ওয়ানে কিন্তু রান করা শেষ হয় না, আরো 43 সেকেন্ড বাকি আছে। তো এই কারণে আমরা প্রসেস ওয়ানকে আপাতত বন্ধ করলাম, প্রসেস টু এর কাছে চলে গেলাম। প্রসেস টু এরপরে ওকে বললাম যে তুমি রান করো। এখন প্রসেস টু তো রান হইতে সময় লাগে 17 সেকেন্ড, ওর ভাগে ছিল হচ্ছে নেক্সট 20 সেকেন্ড, 20 থেকে 40। তো 17 সেকেন্ড পরে ও কাজ করা শেষ, ও এক্সিট করে ফেলছে। তো কাজে এই প্রসেস টু আর কি আমাদের সামনে থেকে চলে গেছে। এরপরে আমরা প্রসেস টু যেহেতু চলে গেছে, নেক্সট আমাদের কাছে আছে হইলো প্রসেস থ্রি। ঠিক আছে? তো এই প্রসেস থ্রিটা আমরা এরপরে নিলাম। প্রসেস থ্রি হচ্ছে 20 সেকেন্ড চললো, 37 থেকে 57। এরপরে প্রসেস থ্রি কে বললাম যে তো এনাফ, তুমি যথেষ্ট পরিমাণ রান করছো, প্রসেস থ্রি বের করে নিয়ে আসি। এরপর নিয়ে আসলাম হচ্ছে প্রসেস ফোর। তো সে 57 থেকে 77 রান করলো। এরপরে প্রসেস ফোর কেও অফ করে দেওয়া হইলো। প্রসেস ফোর অফ করে দেওয়ার পরে আমরা গেলাম হচ্ছে প্রসেস ওয়ান এর কাছে আবার। তো প্রসেস ওয়ান আগে কিছু দূর আগাইছিল, বন্ধ করে রাখছিলাম, প্রসেস ওয়ান কে আবার বললাম তুমি রান করো। এই প্রসেস ওয়ানের পরে আমাদের সামনে নেক্সট আসে হচ্ছে প্রসেস থ্রি, কারণ প্রসেস টু তো হয়ে গেছে, প্রসেস টু কেটে দিছি আমরা। তো প্রসেস থ্রি আরো 20 সেকেন্ড চালাইলাম, তারপরে আসলাম প্রসেস ফোর। এই প্রসেস ফোর এর এই টাইমের দিকে যদি খেয়াল করো, এর আগে আবার প্রসেস ফোর রান করছিল 20 সেকেন্ড, এবারে প্রসেস ফোরটা রান করতেছে হচ্ছে নেক্সট 4 সেকেন্ড। ঠিক আছে? দ্যাট ইজ 117 থেকে 121 এরকম আর কি। ঠিক আছে? সো মানে আমি প্রত্যেককেই বলতেছি যে তুমি সিপিইউ নাও, কিন্তু ইনডেফিনিটলি লং টাইমের জন্য তাকে দেওয়া হইলো না। সিপিইউটা দেওয়া হইলো হচ্ছে নেক্সট 20
20 সেকেন্ড তো আসলে অনেক বেশি, 20 মিলি সেকেন্ডের জন্য। তো তাকে টাইম দেওয়া হইলো যে নেক্সট 20 মিলি সেকেন্ডের জন্য। তো সে ওই নেক্সট 20 মিলি সেকেন্ডের মাঝে যদি রান করে শেষ করে ফেলে তাহলে তো ভালো, আমরা তখন অন্য প্রসেসে চলে যাব। আর সেটা যদি না হয় তাহলে ওকে বন্ধ করে রেখে অন্য জনের কাছে যেতে হবে আর কি, ওর নেক্সট প্রসেসটাকে আমরা নিব। ঠিক আছে? তো এটা বুঝতে পারতেছো যে টার্ন অ্যারাউন্ড টাইমটা হায়ার। ঠিক আছে? টার্ন অ্যারাউন্ড টাইমটা হায়ার কেন? এই যে প্রসেস টু, এই প্রসেস টু এর রানিং টাইমটা হচ্ছে দেখো, ও ও- ওর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 37। ঠিক আছে? যেখানে ওকে আমরা 17 সেকেন্ডেই শেষ করে ফেলতে পারতাম। প্রসেস থ্রি এর দিকে তাকাও, প্রসেস থ্রি এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 162, যেখানে প্রসেস থ্রি মানে 68, ইন বেস্ট কেস প্রসেস থ্রি যদি বেস্ট কেস চিন্তা করে 68 মিলি সেকেন্ড পরেই সে শেষ হয়ে যেতে পারতো অন্য প্রসেস যদি না থাকে। তো এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক হাই। ঠিক আছে? শর্টেজ অফ ফার্স্ট থেকে অনেক হাই, কিন্তু এটা রেসপন্স টাইমটা বেটার। ঠিক আছে? দেখুন, 77 মিলি সেকেন্ডের মাঝে, উইদিন 77 মিলি সেকেন্ড আমরা কিন্তু প্রত্যেকটা প্রসেসের থেকেই কিছু না কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি আর কি। ঠিক আছে? সো এটার রেসপন্স টাইমটা বেটার। তো ইন্টারেক্টিভ সিস্টেমের মাঝে এই ধরনের অ্যালগোরিদম এই কারণে ইউজ করা হয়। দিস ইজ হোয়াট উই মিন বাই স্কেডিউলার বিং প্রিএমপ্টিভ। ঠিক আছে? তুমি একটা নির্দিষ্ট টাইম ওকে চালাইতে দিবা, তারপরে ওর কাছ থেকে জোর করে নিয়ে নিবা। এনিওয়েজ, তো আমরা তাইলে আগের স্লাইডটাতে ফেরত আসি। এটা হচ্ছে রাউন্ড রবিন। আমরা প্রসেস গুলাকে ঘুরায় ঘুরায় এক একবার এক একজনকে চলতে দিয়ে আমরা আর কি আমাদের কাজটা করতেছি। তো এটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এরকম যে এদেরকে একটা কিউতে আর কি আমরা মেনটেন করি। ঠিক আছে? এই কিউটাকে বলি হচ্ছে আমরা রেডি কিউ, ফিফো কিউ। তো একটা কিউতে আর কি সবাইকে আমরা রাখতেছি। তো যখন আর কি নতুন প্রসেস আসবে, নিউ প্রসেস, এগুলিকে হচ্ছে কিউ এর লাস্টে অ্যাড করে দিব আমরা। তো স্কেজুলার কি করে? স্কেজুলার হচ্ছে কিউ থেকে জাস্ট একজনকে বের করে আর কি। ঠিক আছে? কিউ থেকে একজনকে বের করে আনে, তারপরে হচ্ছে প্রসেসটা চালু করে দেয়। এই প্রসেসটা চালু করার আগে সে একটা টাইমার চালু করে আর কি। ঠিক আছে? সেটস এ টাইমার, একটা টাইমার চালু করে দেয়। এই টাইমারটা কি করে? এই যে ওয়ান টাইম কোয়ান্টাম পরে আর কি সে একটা ইন্টারাপ্ট ইস্যু করবে। ঠিক আছে? 20 মিলি সেকেন্ড পর সে একটা ইন্টারাপ্ট ইস্যু করবে, এরকম একটা টাইমার চালু করে দেয়। অপারেটিং সিস্টেমের কাছে অনেক টাইমার থাকে আর কি। ঠিক আছে? তো যখন কোয়ান্টামটা শেষ হয়ে যায়, সেটা সে বুঝে কিভাবে? টাইমারটা ওকে ইন্টারাপ্ট দেয় সেই ইন্টারাপ্ট থেকে। তখন সে কি করে? তখন যেটা রান করতেছিল এটাকে কিউ এর লাস্টে অ্যাড করে, আর কিউ এর প্রথম থেকে নিয়ে ওইটাকে রান করায় আবার। ঠিক আছে? তো এই হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এই এটা রান করার অসুবিধা কি? একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে টাইম কোয়ান্টামটা তুমি কতটুকু নিবা। এখানে খেয়াল করো, টাইম কোয়ান্টামটা আসলে কতটুকু নেওয়া উচিত। আমরা তো একটা জিনিস দেখতেছি, টাইম কোয়ান্টামটা কতটুকু হইলে আসলে ভালো। এইটা আসলে মানে সিস্টেম স্পেসিফিক, বেশ একটা তর্ক বিতর্কের বিষয় আর কি। মনে করো যে আমরা তো এখানে যে ছবিটা দেখাচ্ছি সেটা এখানে খেয়াল করো, আমরা তো বলতেছি যে 0 থেকে 20 প্রসেস ওয়ান চলে, আর 20 থেকে 37 প্রসেস টু চলে। ঠিক আছে? এই দুইটা টাইম এর মাঝে দিকে যদি আমরা তাকাই, আমরা বলতেছি 0 থেকে 20 প্রসেস ওয়ান রান করে, আর 20 থেকে 37 প্রসেস টু রান করে। কিন্তু এটা তো বেস্ট কেস। মাঝে প্রসেস ওয়ান থেকে প্রসেস টু তে সুইচ হইতে একটু সময় আসলে নষ্ট হয়। ঠিক আছে? কিছুটা টাইম আসলে ওয়েস্ট হয়ে যায়, যেই টাইমে সিপিইউ কি করে? কনটেক্সট সুইচের কাজগুলা করে। ঠিক আছে? সো মনে করো ব্যাপারটা এরকম যে আমাদের যে কনটেক্সট সুইচ হচ্ছে, সেই কনটেক্সট সুইচ হয় হচ্ছে কনটেক্সট সুইচ হয় মনে করো হচ্ছে 1 মিলি সেকেন্ড। আর আমাদের কোয়ান্টাম, এই কোয়ান্টাম মনে করো হচ্ছে 4 মিলি সেকেন্ড। এরকম মনে করো আমাদের সামনে আছে। এটা যদি হয়, তাহলে তুমি খেয়াল করো যে প্রতি 5 মিলি সেকেন্ডের মাঝেই 1 মিলি সেকেন্ড আমরা আসলে অনেক কষ্ট করতেছি, তাই না? তো এখানে আসলে সিপিইউ এর ইউটিলাইজেশন ইফেক্টিভলি
ম্যাক্সিমাম 80% হওয়া সম্ভব, তাই না? 80%-এর থেকে বেশি টাইম প্রসেসদেরকে দিয়ে তুমি ব্যস্ত রাখতে পারবে না। বাকি 1 মিলি সেকেন্ড আসলে কিছুই হচ্ছে না, তাই না? আমার ডিসিশন মেকিং এ এই সময়টা চলে যাচ্ছে। এই তো যদি এরকম হয় যে এখানে 4 মিলি সেকেন্ড না, ঠিক আছে, এখানে ধরা যাক 4 মিলি সেকেন্ড না, এখানে মনে করো এটা হচ্ছে 1 ভার্সাস 99 মিলি সেকেন্ড, ঠিক আছে? মানে এটা আসলে 1 ভার্সাস তো 1 vs 99 এইভাবে লিখি। ওটা অনেকে 1 ডিভাইডেড বাই ভাবতে পারো। তো যদি এরকম হয় 1 ভার্সাস 99 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ড আমরা কন্টেক্সট সুইচ করি, 99 মিলি সেকেন্ড হচ্ছে আমাদের কোয়ান্টাম। এরকম যদি হয় আমাদের কাছে সামনে, তাহলে ব্যাপারটা কি হবে যে 100 মিলি সেকেন্ড এর মাঝে 1 মিলি সেকেন্ড ওয়েস্ট হচ্ছে, তখন কিন্তু 99% টাইম আমরা ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, এটা এটা বেশ ভালো আমাদের কাছে মনে হচ্ছে। ঠিক আছে, সিপিইউ ইউটিলাইজেশনের রেসপেক্টে এইটা খুব ভালো। 1 ভার্সাস 4 এর থেকে 1 ভার্সাস 99 খুব ভালো। কিন্তু সমস্যা হচ্ছে তখন এই যে প্রসেস 4, সেই প্রসেস 4 এর কিন্তু অনেক স্লো হয়ে যাবে, রেসপন্স টাইম অনেক স্লো হয়ে যাবে। ঠিক আছে, প্রসেস 1 2 3 4 চারটা, সেখানে ওয়ার্স্ট কেসে প্রসেস 4 কে 300 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করা লাগবে। ঠিক আছে, আমার কথা বুঝছো কিনা? মানে প্রসেস 1 2 3 সবাই মনে করো বেশ বড় বড় সময় নেয়, তো আমরা যদি 20 মিলি সেকেন্ড মানে কোয়ান্টাম রাখতাম, তাহলে 60 মিলি সেকেন্ড পরেই ওরা আসলে রেসপন্স দেওয়া শুরু করতো প্রত্যেকটা প্রসেস। যদি 100 মিলি সেকেন্ডের মতন হয় তাহলে 300 মিলি সেকেন্ড লাগবে, খুব সিম্পল। ঠিক আছে, তো তাহলে কোয়ান্টামের ডিলেমাটা কি? ডিলেমাটা হচ্ছে তুমি যত ছোট করবা তোমার রেসপন্স টাইম তত ভালো হবে, কিন্তু তোমার সিপিইউ ইউটিলাইজেশন খারাপ হবে। আবার উল্টা করে কোয়ান্টামটা যত বড় করবা সিপিইউ ইউটিলাইজেশন ভালো হবে, কিন্তু প্রসেসর রেসপন্স টাইমটা খারাপ হতে থাকবে আর কি। ঠিক আছে, সো এর মাঝে একটা ট্রেড অফ আর কি আমাদেরকে করতে হয়। তো 40 থেকে 50 মিলি সেকেন্ড কোয়ান্টাম আসলে একটা ভালো চয়েস। সো এখানে আর কি এই জিনিসগুলোই বলা হয়েছে যে যদি আমাদের টাইম স্লাইস বা কোয়ান্টাম এটা যদি অনেক বড় বড় হয় তাহলে আসলে রেসপন্স টাইমটা খারাপ হবে, আর যদি ছোট হয় তাহলে আসলে আমাদের সিপিইউ এর ইউটিলাইজেশনটা কমে যাবে আর কি। ঠিক আছে, এই তো এই এই গেল হচ্ছে আমাদের রাউন্ড রবিন অ্যালগোরিদম। নেক্সট আমরা কয়েকটা স্কেজুলিং অ্যালগোরিদম দেখবো। এগুলোকে বলা হয় হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগোরিদম। ঠিক আছে, প্রায়োরিটি স্কেজুলিং। তো প্রায়োরিটি স্কেজুলিংটা আসলে কি জিনিস? প্রায়োরিটি স্কেজুলিংটা হইলো যে আম, প্রত্যেকটা উম, ও প্রায়োরিটি স্কেজুলিং আমরা কেন আসলাম, এটার কারণ হচ্ছে যে আমরা এই যে রাউন্ড রবিনটা দেখলাম, প্রত্যেকটা প্রসেসকে ঘুরায় ঘুরায় আমরা রান করাচ্ছি, এখানে আসলে কোনো প্রায়োরিটি হ্যান্ডেলিং নাই। ঠিক আছে, মনে করো মুডলের মতন একটা সিস্টেম, সে প্রত্যেকটা ইউজারের কোনো একটা রিকোয়েস্ট সে হ্যান্ডেল করে, অথবা বিআইএস বিআইএস প্রত্যেকটা ইউজারের কোনো একটা রিকোয়েস্ট সে হ্যান্ডেল করে। তো মনে করো তুমি লগ ইন করছো, তোমার প্রসেসের প্রায়োরিটি যত, আমি লগ ইন করছি আমার প্রসেসের প্রায়োরিটিও সেম, ভিসি স্যার লগ ইন করছে তার প্রসেসের প্রায়োরিটি আসলে সেম। ঠিক আছে, এ তো যেটা আসলে মানে বাস্তবে আসলে হয় না, একটা প্রায়োরিটি আসলে থাকে, রাউন্ড রবিনের মাঝে প্রায়োরিটির কোনো ব্যাপার নাই। তো এই কারণে নতুন একটা টাইপ অফ স্কেজুলিং অ্যালগোরিদম হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগোরিদম। তো প্রায়োরিটি স্কেজুলিং অ্যালগোরিদমটা কি? সেটা হচ্ছে যে প্রত্যেকটার একটা প্রায়োরিটি থাকে, হায়েস্ট প্রায়োরিটি যেটা আছে ওইটা তুমি ধরে রান করবে আর কি। ঠিক আছে, হায়েস্ট প্রায়োরিটি যেই প্রসেসের সেই হায়েস্ট প্রায়োরিটিটা তুমি আগে রান করবা। হায়ার প্রায়োরিটি গুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। যেমন যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, মনে করো তুমি একটা সিমুলেশন রান দিছো, যেটা রান হইতে 3 ঘন্টা সময় লাগবে। কোনো একটা অফলাইন কোর্স তো সিমুলেশনের, সেটা রান দিছো, সেটা হইতে 3 ঘন্টা টাইম লাগবে। আর তুমি সাথে হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে টাইপ করতেছো আর কি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে সিমুলেশনটা চলতেছে, এটা হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সাথে হচ্ছে তুমি একটা ডকুমেন্টে লিখতেছো, টাইপ টাইপ করতেছো, তো ওইটার অটো সেভ আসলে হয়, বা তুমি ধরো কন্ট্রোল এস চেপে সেভ করলা। এখন
রাউন্ড রবিন হচ্ছে সিমুলেশন আর অটো সেভ অথবা তোমার ইস্যু করা সেভ দুইটাকে একই রকম প্রায়োরিটি দিবে, কিন্তু ওই মোমেন্টে কিন্তু অটো সেভ এর প্রায়োরিটি আসলে বেশি, কারণ সিমুলেশন তো আসলে রান করতেছে, লম্বা সময় ধরে চলবে, তাই না? তো ওইটা সেভ করে দিলাম, দিয়ে আসলে আবার সিমুলেশনে তো আসতেই পারবো, এরকম আর কি। এই, ঠিক আছে। সো মানে বিভিন্ন টাইমে আসলে তুমি নিজে একজন ইউজার, তোমারই সিমুলেশন আর তোমারই সেভিং দুইটার মাঝে আসলে অটো সেভ হয়তো মোর ইম্পর্টেন্ট ওই মোমেন্টে, কিন্তু তুমি হয়তো সেট করে রাখতে পারো যে না সিমুলেশন চলতেই হবে যেভাবেই হোক, ঠিক আছে, তখন সিমুলেশন আগে হবে, ইত্যাদি ইত্যাদি এরকম আর কি, ঠিক আছে। তো তুমি নিজে অ্যাসাইন করে দিবা যে কোন প্রায়োরিটির জব বেশি ইম্পর্ট্যান্ট, সেই অনুযায়ী অপারেটিং সিস্টেম স্কেজুলিং করবে আর কি। তো এটার প্রবলেমটা হচ্ছে যে তুমি যদি ঠিকঠাক ভাবে না করতে পারো, তাহলে লো প্রায়োরিটি প্রসেস আসলে দে মে স্টার্ভ। লো প্রায়োরিটি প্রসেস এমন হতে পারে যে কখনোই আসলে সে সিপিইউ পাবে না এবং সে শেষ করতে পারবে না আর কি, ঠিক আছে। তো এই কারণে যেটা করতে হয়, প্রায়োরিটিটা আসলে অ্যাডজাস্ট হতে হয়, টাইমের সাথে সাথে প্রায়োরিটি গুলো অ্যাডজাস্টেড হতে হয়। এই সো প্রায়োরিটি স্কেজুলিং এর ওভারঅল বিষয়টা এটাই, যে এখানে প্রসেস গুলোর একটা প্রায়োরিটি থাকে, সেই প্রায়োরিটির বেসিসে তাদেরকে স্কেজুলিং করা হয়। যার প্রায়োরিটি বেশি সে বেশি বেশি সিপিইউ টাইম পাবে, যার প্রায়োরিটি কম সে কম কম সিপিইউ টাইম পাবে। এটা এনশিওর করা হবে, ঠিক আছে, এবং কেউ স্টার্ভ করবে না, ঠিক আছে। এই যে স্টার্ভিং আছে, স্টারভেশনের মাঝে কেউ পড়বে না, এটাও আমরা এনশিওর করব, সব এনশিওর করব, ঠিক আছে। তো ওভারঅল এইটা হচ্ছে আমাদের টার্গেট আর কি প্রায়োরিটি স্কেজুলিং এর মাঝে। তো প্রায়োরিটি অ্যাসাইন আমরা কেমনে করতে পারি, দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। সো স্ট্যাটিক হচ্ছে কি, যে যেই সমস্ত সিস্টেমের বিহেভিয়ার আমরা আগে থেকে জানি, যেমন আগে ব্যাচ সিস্টেম হইতো, স্ট্যাটিস্টিক্যালি তুমি তাদের অনেক ডেটা আসলে থাকতো, তোমার হাতে থাকতো। তো এখন এরকম হইতে পারে, যেমন ধরো ইউজার, একজন ইউজার তোমার কাছে, মনে করো তুমি এরকম যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের সাবস্ক্রিপশন, তো তুমি মনে করো ফ্রি ইউজ করো, আর তোমার আরেক বন্ধু সে ধরো উম, বছরে $1000 দিয়ে সে একটা সাবস্ক্রিপশন কিনছে, ঠিক আছে। তো খুব ন্যাচারাল, তুমি যখন কোনো একটা কিছু গুগল ড্রাইভে আপলোড করতে দিবা আর তোমার ফ্রেন্ডও দিবে, শুধু আপলোড না, আপলোড ডাউনলোড হোয়াট এভার ইট ইজ, দুইজনই ধরো সার্টেন একটা প্রসেস ড্রাইভে তোমরা করতে চাচ্ছ, তো যে আসলে পেইড সাবস্ক্রাইবার আমার, তাকেই তো আসলে আমি বেশি টাইম দিব, তাই না? তো এই কারণে ওর প্রসেস গুলো প্রায়োরিটি বেশি বেশি হবে আমার সামনে, আর যে ফ্রি ইউজার তার প্রায়োরিটি গুলো একটু কম কম হবে। ফলে কি হবে, আমি যখন স্কেজুলিং করব, যে ইউজারের প্রায়োরিটি বেশি তার প্রসেস গুলো আমি বেশি বেশি রান করব, সেগুলো খুব দ্রুত হবে, তাই না? এই সো কস্ট টু ইউজার, ইম্পর্টেন্স অফ ইউজার, সবকিছু এই দুইটাই আসলে বেসিক্যালি এরকম, এই ধরনের জিনিস। ইম্পর্টেন্স অফ ইউজার এরকম হতে পারে যে পেইড তার ইম্পর্টেন্স বেশি, বিআইএস ধরো ভিসি স্যার, হেড স্যার তাদের ইম্পর্টেন্স বেশি, ইত্যাদি ইত্যাদি এরকম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক, যখন তুমি আগের থেকেই জানো। ডাইনামিক আরেকটা আছে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ অফ সিপিইউ টাইম ইউজড ইন দ্য লাস্ট এক্স আওয়ার্স। সো এই ঘটনাটা আসলে কি, এই ঘটনাটা হচ্ছে এরকম, যে আমরা একটা জিনিস অনেকদিন আগে পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমি একটু টাইপ করি, একটা জিনিস আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে আইও বাউন্ড শুড রান, এই ব্যাপারটা আর কি আমরা শিখছিলাম, তাই না? আইও বাউন্ড প্রসেস শুড রান ইমিডিয়েটলি, একটা প্রসেস যত বেশি আইও বাউন্ড হবে, ওকে আমরা তত বেশি তাড়াতাড়ি রান করতে দিব আর কি, ঠিক আছে। তো যখনই আইও বাউন্ড হবে, ও আইও বাউন্ড প্রসেসকে আসলে আমরা যদি যত লেট করাবো সিপিইউ দিতে, তার মানে কি, তার মানে ও আইও তেও লেট করে, সিপিইউ তে এসেও আসলে তাকে লাইন ধরতে হচ্ছে, তার মানে আসলে মানে আমরা রিসোর্সও প্যারালালি ইউজ করতে পারছি না, ওই প্রসেসটা এমনিতেও আসলে রান করতে কষ্ট হচ্ছে আর কি, এরকম, ঠিক আছে। আমাদের 9:40 পর্যন্ত আসলে টাইম ছিল, আমি একটু 10 মিনিট সময় বেশি পড়াতে চাচ্ছি আর কি। আজকে তো শুরু করতে একটু দেরি করে ফেলছি। তো আই হোপ তোমরা, যদি অন্য ব্যস্ততা না থেকে থাকে থাকবা, যদি ব্যস্ততা থাকে তাহলে আহ যে ভিডিওটা আপলোড করে দিব সেটা দেখে নিতে পারো।
তো এনিওয়েজ, আইও বাউন্ড প্রসেস ইমিডিয়েটলি আসলে রান করা উচিত, এটা আমরা শিখছিলাম তাই না? এটা আমরা চিন্তা ভাবনা করে বের করছি, এই জায়গায় আমরা পৌঁছাইছি। তো এখানে 3 নম্বর যে পয়েন্টটা, পার্সেন্টেজ অফ সিপিইউ টাইম, এটাই কি আসলে আইও বাউন্ড প্রসেস কিনা সেটা বোঝায় না। মনে করো এরকম যে তোমার 20 মিলি সেকেন্ড হচ্ছে টাইম কোয়ান্টা, ঠিক আছে? কোয়ান্টা গুলা হচ্ছে 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ডের মাঝে দুইটা প্রসেসের কথা খেয়াল করো। মনে করো এরকম দুইটা প্রসেস, যে 20, প্রসেস ওয়ান, একটা প্রসেস ওয়ান, সে হচ্ছে 20 মিলি সেকেন্ড রানস 20 মিলি সেকেন্ড আউট অফ 20। আর আরেকটা প্রসেস আছে প্রসেস টু, সেটা হচ্ছে রানস 2 মিলি সেকেন্ড আউট অফ 20। এরকম দুইটা প্রসেস আছে। আমরা তো কি করতেছি, আমাদের টাইম কোয়ান্টা হচ্ছে 20 মিলি সেকেন্ড করে, তো আমরা 20 মিলি সেকেন্ড পর পর ওদেরকে রান করতে দিচ্ছি আর কি, ঠিক আছে? 20 মিলি সেকেন্ড পর পর ওদেরকে রান করতে দিচ্ছি। তো প্রসেস ওয়ান সে 20 মিলি সেকেন্ডের মাঝে 20 মিলি সেকেন্ডই রান করছে। আর একটা প্রসেস আছে প্রসেস টু, সে 20 মিলি সেকেন্ডের মাঝে 2 মিলি সেকেন্ড মাত্র রান করছে। তো তাহলে বলো দেখি যে এই দুইটার মাঝে কে বেশি সিপিইউ বাউন্ড, কে বেশি আইও বাউন্ড? P1 CPU bound, P2 IO bound. হ্যাঁ, প্রসেস ওয়ান সিপিইউ বাউন্ড, তাই না? সে 100% টাইম সে সিপিইউ ইউজ করে। প্রসেস টু মাত্র 2 মিলি সেকেন্ড আসলে ইউজ করতেছে আর কি, তাই না? 10% টাইম। সো তাইলে প্রসেস টু আসলে আইও বাউন্ড, এবং প্রসেস টু কে আগে রান করতে দেওয়া উচিত, তাই না? সো তাইলে প্রসেস টু এর রেসপন্স টাইমটা বেটার হবে, এরকম আর কি, ঠিক আছে? সো এই যে পার্সেন্টেজ অফ টাইম ইউজড ইন দ্য লাস্ট এক্স আওয়ার্স, এক্স আওয়ার মানে হচ্ছে টাইম কোয়ান্টা আর কি, ঠিক আছে? সো এই এই পার্সেন্টেজ যার যত কম হবে তাতে, তাকে যদি আমরা তত বেশি রান করতে দিই, তাহলেও আসলে এক ধরনের প্রায়োরিটি আমরা অ্যাসাইন করে দিলাম। এটাও আসলে ডাইনামিক, ঠিক আছে? সো মানে যত সময় যাবে, একটা প্রসেস ধরো প্রথমে আইও বাউন্ড ছিল, সে হঠাৎ করে সিপিইউ বাউন্ড হয়ে গেছে, তার প্রায়োরিটি আসলে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্টেড হয়ে যাবে। এগুলি যদিও ইমপ্লিমেন্ট করাটা মুশকিল, তবুও আসলে মানে আইডিয়াটা হচ্ছে এই, ঠিক আছে? মাঝে মাঝে এটা বেশ কনভেনিয়েন্ট, সেটা হচ্ছে মাল্টিপল প্রসেসকে একটা ক্লাসে গ্রুপ করা, ঠিক আছে? আমাদের সামনে ধরো 8টা প্রসেস ছিল, তো আগে কি হইতেছিল, 8টা প্রসেস তারা সবাই একটা লাইনে দাঁড়ায় ছিল, তাদেরকে আমরা রান করতেছিলাম। তো ধরা যাক এরকম যে আমাদের ভিসি স্যার তো আছেন, ঠিক আছে? মানে ভিসি স্যার ছাড়া চিন্তা যদি করি, আমরা মনে করো হেড স্যার, আমাদের আগে ছিল এরকম যে বিআইএস হেড স্যারকে একটু বেশি টাইম দেয়, নর্মাল টিচারদেরকে আর একটু কম টাইম দেয়, আর স্টুডেন্টদেরকে হচ্ছে সবচেয়ে কম টাইম দেয়, এরকম, ঠিক আছে? এরকম ছিল। তো বিষয়টা হচ্ছে যে যে কয়জন হেড স্যার আছে সবাই তো আবার ইকুয়াল প্রায়োরিটি, যে কয়জন নর্মাল টিচার আছে হেড না, তাদের তো আবার সবার নর্মাল প্রায়োরিটি, তাই না? যে কয়জন স্টুডেন্ট আছে তাদের সবার নর্মাল প্রায়োরিটি, এরকম। কাজেই হেড স্যার যারা আছে তাদের সবাইকে তো আলাদা আলাদা করে চিন্তা করার দরকার নাই, তাই না? এই কারণে ধরো 3জন হেড স্যার আছে, তাদেরকে একটা প্রায়োরিটিতে তুমি রাখলা একটা ক্লাসে, 4জন নর্মাল টিচার আছে, তাদেরকে আরেকটা প্রায়োরিটি ক্লাসের মাঝে রাখলা, এবং মাল্টিপল কিউ ইউজ করে আহ, একজন স্টুডেন্ট আছে তাকে অন্য আরেকটা ক্লাসের মাঝে রাখলা, ঠিক আছে? সো তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যে তুমি প্রসেস গুলোর মাঝে টাইম বের না করে তুমি হচ্ছে এখন প্রায়োরিটি ক্লাস গুলোর মাঝে তুমি ইয়ে করবা আর কি, স্কেডিউল করবা। সো প্রায়োরিটি ফোর মনে করো অনেক বেশি টাইম পাবে, প্রায়োরিটি টু অনেক কম টাইম পাবে, ইত্যাদি ইত্যাদি। সো তুমি কোন একটা সার্টেন প্রায়োরিটি ক্লাসের মধ্যে একটা কিউ মেনটেন করবা, সেই কিউ এর মাঝে আবার নর্মাল রাউন্ড রবিন হবে, ঠিক আছে? কারণ এইখানকার প্রায়োরিটি তো আসলে সবার সেম, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রায়োরিটি ক্লাস দিয়ে মাল্টিপল কিউ দিয়ে আসলে আমরা করতে পারি। সো এখানে একই রকম, আগে হচ্ছে ওভারঅল সব প্রসেসের মাঝেই আমাদেরকে প্রায়োরিটি অ্যাডজাস্ট করতে হতো, এখন প্রায়োরিটি ক্লাস গুলার প্রায়োরিটি অ্যাডজাস্ট করতে হবে। তা না হলে এই প্রায়োরিটি টু তে যে এক বেচারা ছাত্র আছে, সে হয়তোবা আহ,
এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে প্রায়োরিটি ক্লাস। অনেকগুলো প্রসেসকে গ্রুপ টুগেদার করে একটা ক্লাসের মাঝে আমরা রেখে ওই ক্লাসটা নিয়ে আসলে কাজ করতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রায়োরিটি স্কেজুলিং এর মাঝে তুমি আহ বিভিন্ন রকম স্কিম আসলে নিয়ে আসতে পারো। তো সেরকম তিনটা আসলে আমরা দেখবো এইখানে পিএস মানে প্রায়োরিটি স্কেজুলিং। সো প্রায়োরিটি স্কেজুলিং ওয়ান হচ্ছে শর্টেস্ট প্রসেস নেক্সট, ঠিক আছে? সো এই শর্টেস্ট প্রসেস নেক্সট এর মোটিভেশনটা হচ্ছে যে শর্টেস্ট জব নেক্সট বা শর্টেস্ট জব ফার্স্ট, এইটার রেসপন্স টাইমটা সরি টার্ন অ্যারাউন্ড টাইমটা সবচেয়ে বেস্ট ছিল শর্টেস্ট জব ফার্স্টে। তো আমরা শর্টেস্ট জব ফার্স্ট এর একটা ইন্টারেক্টিভ ভার্সন এখানে আনার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? সো আমাদের ইন্টারেক্টিভ সিস্টেমের প্রসেস গুলো দুইটা বার্স্টের মাঝে থাকে, সিপিইউ বার্স্ট, আইও বার্স্ট। শুধু ইন্টারেক্টিভ সিস্টেম না, সব প্রসেসই আসলে থাকে, বাট ইন্টারেক্টিভ সিস্টেমের এই আইও বার্স্টটা আসলে বড় বড়, ঠিক আছে? ইন্টারেক্টিভ সিস্টেমের আইও বার্স্টটা আসলে লম্বা লম্বা হয়। কেন লম্বা লম্বা হয়? এই আইও বার্স্টটার ম্যাক্সিমাম টাইমটাই কি থাকে যে আমরা নিজেরা টার্মিনালে বসে আছি আর কি, বুঝছো? মানে তুমি তুমি এজ এ ইউজার তুমি কি করবা, তুমি একটা টার্মিনালে গিয়ে লিখলা এলএস, এলএস লিখলে সে হচ্ছে ওই ডিরেক্টরির সবকিছু তোমাকে দেখাইলো, তারপরে তুমি সিডি করলা, সে গেল, এরকম আর কি, তাই না? তো তুমি টার্মিনাল একটা কমান্ড দিবা, তারপরে সে হচ্ছে তোমাকে একটা আউটপুট দিবে, আরেকটা কমান্ড দিবা, সে আবার আউটপুট দিবে, ঠিক আছে? তো তোমার কমান্ডের জন্য যে ওয়েস্ট করতেছে সেটাও কিন্তু আসলে আইও বার্স্ট। তো এই যে সিপিইউ বার্স্ট গুলো আছে এগুলিকে আমরা একটা জব চিন্তা করলাম, ঠিক আছে? আগে একটা জব মানে একটা প্রসেস ছিল, এখন একটা জবের মাঝে সরি একটা প্রসেসের মাঝে অনেকগুলো সিপিইউ বার্স্ট, প্রত্যেকটা সিপিইউ বার্স্ট এখন আমাদের কাছে এক একটা জব। এখন আমরা জাস্ট সিম্পলি শর্টেস্ট যেই জব আছে, শর্টেস্ট সিপিইউ বার্স্ট আছে, সেই সিপিইউ বার্স্টটাকে আগে করব, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট জব নেক্সট এর ইন্টারেক্টিভ ভার্সন, ঠিক আছে? এখানে একটা সমস্যা হইলো যে আগে তো ব্যাচ সিস্টেম ছিল, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত রান করতে কত সময় লাগবে মেমোরি ফুটপ্রিন্ট থেকে টাইমের যে স্ট্যাটিস্টিক্স আছে, হিস্টোরি আছে, সেগুলি থেকে আসলে ক্যালকুলেট করা যেত। এখন হচ্ছে নেক্সট রানিং টাইমটা আসলে কত হবে সেটা ক্যালকুলেট করার ডিরেক্ট কোনো উপায় নাই, ঠিক আছে? তুমি চিন্তা করো, তুমি মনে করো এই কমান্ড গুলা এক এক করে লিখছো, ঠিক আছে? তুমি ধরো এই লিখছো হচ্ছে এলএস, তারপরে দিছো হচ্ছে সিডি, তারপরে তুমি দিছো হচ্ছে গ্রেপ, তারপরে তুমি দিছো হচ্ছে ক্যাট, ঠিক আছে? ধরা যাক এই চারটা কমান্ড তুমি পরপর আসলে ইউজ করছো। তো এই চারটা কমান্ডের পরে এই যে লাস্টে যে ক্যাট করছো তুমি, এই ক্যাটের টাইম আসলে কতটুকু লাগবে সেটা এলএস সিডি আর গ্রেপ থেকে আসলে আমাদের বাইর করতে হবে, ঠিক আছে? কারণ মানে এখন তো আসলে কোনো ইয়ে নাই, মানে আগে থেকে জানা নাই যে এই প্রসেসটা কত দূর চলবে, এখন ওরকম না। এখন হচ্ছে একটা টার্মিনাল খুলে ফেলা হয়েছে, সেই টার্মিনালে তুমি বসে আছো, ওই টার্মিনাল দিয়ে আসলে সবকিছু করা হচ্ছে। তো অপারেটিং সিস্টেম এই টার্মিনাল থেকে আসা যে সিপিইউ বার্স্ট গুলা এলএস সিডি গ্রেপ ক্যাট, এগুলাকে সে এখন জব হিসেবে চিন্তা করতেছে, এগুলির মাঝে এখন শর্টেস্ট যেটা সেটাকে সে রান করার ট্রাই করতেছে, ঠিক আছে? সো এদের মাঝে শর্টেস্ট কে হবে এটা আসলে এখন আমাদের প্রেডিক্ট করতে হবে। ধরো এলএসসিডি গ্রেপ ক্যাট হইছে, এইগুলোর থেকে আমরা প্রেডিক্ট করব যে এরপর নেক্সট যে কমান্ড আসবে সেটার রানিং টাইম আসলে কত হইতে পারে, ঠিক আছে? সো এটা করা হয় কিভাবে, এটা করি হচ্ছে যে আমরা এভারেজ করে আর কি, ঠিক আছে? সো মানে খুব সিম্পল বুদ্ধি হচ্ছে কি যে চারটা কমান্ড, এই চারটা কমান্ডে যে টাইম লাগছিল এগুলোকে নর্মাল এভারেজ করে দিলাম, ঠিক আছে? নর্মাল এভারেজ করে দিলাম, তাইলে ধরো যে একটা প্রত্যেকটাতে 2 মিলি সেকেন্ড করে লাগছে, তাহলে নেক্সট যেটা সেটা 2 মিলি সেকেন্ড লাগবে, এটা আমাদের এস্টিমেশন। তো এরকম 10 জন ইউজার আছে, ওই এস্টিমেশন দিয়ে যে আর এস্টিমেশন সবচেয়ে কম হইলো তাকে আমরা হচ্ছে আগে রান করব, ঠিক আছে? এটা হচ্ছে শর্টেস্ট প্রসেস নেক্সট। তো এটার একটা বেটার বুদ্ধি হচ্ছে কি যে এভারেজিংটা এমন ভাবে করা যে মোস্ট রিসেন্ট ব্যাপারটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, ঠিক আছে? একটা ছাত্র মনে করো, তুমি চিন্তা করো একটা ছাত্র, সে ক্লাস 8-এ থাকতে খুব খারাপ ছাত্র ছিল, ক্লাস 8-এ থাকতে সে ম্যাথে পাইতো 100-তে 50, ক্লাস 9-এ সে পাইলো 60, ক্লাস 10-এ সে 80 পাওয়া শুরু করছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা সে ম্যাথে 100 করে পাইছে,
এখন সে যখন বুয়েটের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তুমি এখন প্রেডিক্ট করবা যে ও বুয়েটের ফার্স্ট ইয়ারের ম্যাথে কত পাবে 100-তে। এখন তুমি কোন মার্কটাকে বেশি অগ্রাধিকার দিবা, ইন্টারমিডিয়েটের মার্কটাকে নাকি সে যে ক্লাস 8-এ 100-তে 50 পাইতো সেটাকে? ইন্টারমিডিয়েটের মার্কটাকে, তাই না? মোস্ট রিসেন্ট যেটা সেটাকে আমরা বেশি অগ্রাধিকার দিব, ঠিক আছে? তো এই এই এখানে একই রকম এলএস সিডি গ্রেপ ক্যাট, এরপরে নেক্সট আর একটা কমান্ড, সেটার টাইম কতটুকু লাগবে এস্টিমেট করার জন্য মোস্ট রিসেন্ট রান হচ্ছে ক্যাট। ক্যাটের মাঝে আমরা সবচেয়ে বেশি টাইম দিব, বেশি ওয়েট দিব। গ্রেপের টাইমটাকে আমরা আরেকটু কম ওয়েট দিব, সিডি টাইমটাকে আমরা আরেকটু কম ওয়েট দিব। এরপরে সেগুলোকে এভারেজ করব আর কি, ঠিক আছে? সো এই এই বুদ্ধি করে যদি আমরা এভারেজটা করি তাহলে হচ্ছে আমাদের রানিং টাইমের এস্টিমেশনটা মোর রিয়েলিস্টিক হবে আর কি, ঠিক আছে? যেটা আমরা বাস্তবে আসলে যেভাবে করে থাকি। সো এটার ফর্মুলাটা কিরকম? ফর্মুলাটা হচ্ছে যে টি অফ এন প্লাস ওয়ান, সেটা হচ্ছে টি এন মাইনাস ওয়ান, টি অফ এন আর টি অফ এন মাইনাস ওয়ান, এগুলির একটা অ্যাভারেজ হবে, ঠিক আছে? সো এগুলোর অ্যাভারেজটা কিরকম হবে? ডাব্লিউ দিয়ে টিএন কে মাল্টিপ্লাই করলাম আর 1 মাইনাস ডাব্লিউ দিয়ে টিএন মাইনাস 1 কে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? সো এই ব্যাপারটা কি করে, এটা হচ্ছে যে মোস্ট রিসেন্ট যেটা হয়েছে সেটাকে সে ডাব্লিউ পরিমাণ ওয়েট দেয়। ডাব্লিউ হচ্ছে 0 থেকে 1 এর মাঝে একটা সংখ্যা, আর এর আগের যেটা আছে সেটাকে 1 মাইনাস ডাব্লিউ পরিমাণ দেয়, ঠিক আছে? সো মানে ব্যাপারটা হচ্ছে যে এখন ভাবতে পারো যে তাইলে ডাব্লিউ টি এন মাইনাস টুটা আসলে কোথায়? সো এন মাইনাস টুটা আসলে এখানে আছে। এন মাইনাস টুটা আছে কোথায়? সেটা হচ্ছে যে ডাব্লিউ অফ, এটাকে যদি আমরা সূত্র ভাঙি তাহলে আসবে আর কি, এটা হচ্ছে ডাব্লিউ অফ টি এন প্লাস 1 মাইনাস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি এন মাইনাস 1 এর ফর্মুলা আসলে কি? টি এন মাইনাস 1 এর ফর্মুলা হচ্ছে ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি এন মাইনাস 2, সরি আমি ভুল করতেছি, আমি হচ্ছে দাঁড়াও মুছে দিচ্ছি, স্যার আমাদের 10টায় ক্লাস আছে। টিএন কে ভাঙতে হবে আর কি। আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি ক্লাস। সো এখানে হচ্ছে কি যে আমাদের তো হচ্ছে এই টিএন মাইনাস ওয়ান অলরেডি আছে, টিএন কেও তো ভাঙা যায়, তাই না? সো টিএন কে যদি আমরা ভাঙি, এন প্লাস ওয়ান হচ্ছে এন আর এন মাইনাস ওয়ান দিয়ে আসছে। সো এন হচ্ছে কি কি দিয়ে আসবে? এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু দিয়ে আসবে। সো টিএন কে যদি আমরা ভাঙি, টিএন হচ্ছে ডাব্লিউ ইন্টু টি এন মাইনাস ওয়ান প্লাস 1 মাইনাস ডাব্লিউ ইন্টু টি অফ এন মাইনাস টু প্লাস আগে থেকে তো হচ্ছে 1 মাইনাস ডাব্লিউ ইন্টু টি অফ 1 মাইনাস ডাব্লিউ ইন্টু টি অফ এন মাইনাস ওয়ান, এটা তো অলরেডি আছে, ঠিক আছে? আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এরকম, ঠিক আছে? সো তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে আমরা এই উপরের যে সূত্রটা লিখছি এই সূত্রটার মধ্যেই আসলে ভেতরে ভেতরে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি যা যা আছে সবকিছুই আসলে আছে, ঠিক আছে? সবই আসলে ভেতরে ভেতরে আছে। তো বেসিক্যালি উপরে যে সূত্রটা আছে এখানে ডাব্লিউ এর কোনো একটা সার্টেন ওয়েট যদি আমরা দেই, ঠিক করি, তাহলেই আসলে হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এনিওয়েজ তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিলাম। আজকে আসলে একটু অনেক সময় নিয়ে নিছি জিনিসটা শেষ করতে, আমি সেই কারণে একটু দুঃখিত, কিছু ইস্যু হচ্ছিল। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, তোমাদের হয়তো 10টা আরেকটা ক্লাস আছে, আর আজকে 12টা থেকে 1টা পর্যন্ত তো অফিস আওয়ার আছে, তোমাদের যদি প্রশ্ন টশ্ন থাকে তাহলে সেই টাইমে এসে করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।